This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেমনটা বলছিলাম আপনাদের, আজকে বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত ছেড়ে কি এবারে তাহলে একেবারে সরাসরি রাজনীতির ময়দানে? জল্পনা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় জিইয়ে রেখেছেন। TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে সিজনড পলিটিশিয়ান বলেছেন, কিন্তু একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও তিনি মুখে আনতে চাইলেন না। দেখাবো। 17 জুলাই 2023 আপনি এজলাসে বসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল এবং তিনি দায়িত্বশীল রাজনীতিবিদ। এখনো কি আপনি সেটাই বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের একজন সরল মহিলা, দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গেছেন। যখন সব বীরপুঙ্গবরা কংগ্রেসের পালিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন। অনেকবার তাকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল, ভোটের বাক্সে গর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান। সরল যেটা বলছি হচ্ছে তিনি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনো আক্রমণ করি না। আমি একটু আগেই বললাম, একটা নাম আমি শুনতেও চাই না, উচ্চারণ করতেও চাই না, কারণ তাকে আমি কোনো পলিটিশিয়ান বলে মনেই করি না, যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিলেটেড। কিন্তু লোকসভা নির্বাচনে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কিছু বলবেন না? পলিটিক্যালি বলার আছে, বলবো। যদি সেই নির্বাচনে আমি দাঁড়াই, যদি দাঁড়ানোর প্রশ্ন ওঠে আদৌ, তখন আমি বলবো। সরাসরি চলে যাবো সোমার কাছে। সোমা এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একেবারে বাড়ির সামনে থেকে রয়েছেন। আজকে তিনি ইস্তফা দেবেন। সোমা, আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনলাম এবং একেবারে অন্যরকম আমরা দেখলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিজন পলিটিশিয়ান বললেন, কার্যত প্রশংসায় ভরালেন, কিন্তু একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না। আজকে ঠিক কি হতে চলেছে সময়ের পর? যেটা জানতে পাচ্ছি যে সকাল 9টার সময় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি যাবেন এবং রেজিস্ট্রারের কাছে তিনি তার ইস্তফাপত্র সেটা তিনি পেশ করবেন। তারপরে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছেও তার এই ইস্তফাপত্র তিনি পৌঁছে দেবেন। তারপরেও তিনি আগে যেটা জানিয়েছিলেন যে তিনি একটি প্রেস কনফারেন্স করবেন এবং সেটা কিন্তু তিনি বলেছিলেন যে হাইকোর্ট চত্বরেও করবেন, কিন্তু সম্ভবত সেই প্রেস কনফারেন্সটা তিনি সেখানে করবেন না, কারণ 144 ধারা সেখানে রয়েছে। আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে তিনি তার বাড়িতে সেখানে কিন্তু তিনি তার প্রেস কনফারেন্সটা করবেন। এই মুহূর্তে আমি তোমাকে একটু ছবিটা দেখাতে চাই। আমি দাঁড়িয়ে রয়েছি একেবারেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে। তিনি বেরোবেন সকাল 9টায়। তার যে প্রস্তুতি, অর্থাৎ তার গাড়ি কিন্তু ইতিমধ্যেই রেডি হয়ে গেছে। বিচারক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আজকে তার শেষ দিন, যদিও কালকে তার যে অফিসিয়াল কাজ সেগুলো তিনি সেরেছেন, কিন্তু আজকে তিনি ইস্তফাপত্র দিতে যাবেন। তার আগে সকাল 9টায় তিনি বেরোবেন, তার প্রস্তুতি একদমই। মানে আজকে কি বলেন তিনি সেদিকে দেখার, কারণ জল্পনা তিনি জিইয়ে রেখেছেন। শোভা, নজর রাখো তুমি, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এর পাশাপাশি এবারে পরের খবরে আসি। প্রধানমন্ত্রী তিনি ভোটবঙ্গে আবারও আমাদের রাজ্যে আসছেন। আগামীকাল তার বারাসাতে সভা রয়েছে। প্রধানমন্ত্রী বারাসাতের কাছারি ময়দানে আসবেন 11:30টার সময়। মঞ্চে পৌঁছবেন। নারী শক্তির বন্দনা করতে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ভাষণ থাকবে, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু সার্বিকভাবে কি ছবি, তার প্রস্তুতিটা কি তুলে ধরবেন দীপঙ্কর রয়েছেন সরাসরি। দীপঙ্কর, জানাই যে এই মাঠের যে প্রস্তুতি সে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং আজকের যে 24 ঘন্টা থাকছে, এই 24 ঘন্টার মধ্যে এই মাঠের পূর্ণ যা কাজ প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে হওয়া দরকার সেগুলো হয়ে যাবে। অর্থাৎ এখানে এসপিজির যেমন সিকিউরিটি, তারা যেমন দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং মাঠের চারধার সবসময় নজরদারির মধ্যে রেখেছেন, সেটার মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পাশাপাশি যে কথা বলবার, যে প্রধানমন্ত্রী আগামীকাল সকালবেলা এখানে 11টা থেকে 11:30টার মধ্যে এসে পৌঁছাবেন। তার কারণ প্রথম তার সরকারি প্রকল্প নিয়ে কাজ থাকবে মেট্রোতে, এবং তারপর আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পারছি তিনি এয়ারপোর্ট থেকে সড়ক পথে আসবেন। অর্থাৎ তিনি দমদম সংলগ্ন এলাকাতে সরকারি প্রকল্পের কাজ করবেন এবং তারপর এয়ারপোর্ট থেকে যশোর রোড ধরে সড়ক পথে আসবেন এবং সড়ক পথে এসে এই যে তুমি দেখতে পাচ্ছ একদম পেছন দিকে মঞ্চের কাজ হচ্ছে, মঞ্চের প্রস্তুতি চলছে, সেই মঞ্চে তিনি উঠবেন এবং এই সামনে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা থাকবেন, কারণ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই সভা। এবং সেই সভা আগামীকাল যখন হবে, নারী
শক্তির বন্দনা করতেই কিন্তু তারা আসবেন। এবং বারবার যে কথা উল্লেখ করা হচ্ছে বেশ যে দীপঙ্কর, নজর থাকবে কিরকম প্রস্তুতি কত তাড়াতাড়ি সম্পন্ন হয়, তুমিও নজর রাখো। এদিকে যেমনটা বলছিলাম, আপনাদের দীপঙ্করও বলছিল কালকে বারাসাতে মোদীর সভা এবং তার জন্য প্রস্তুতি দেখলেন, কিন্তু এই আগামীকালই রাজপথে আমার ছাত্র সংগঠন জাতীয় শিক্ষানীতি বদলের প্রতিবাদে 15টি ছাত্র সংগঠনের মিছিল রয়েছে। পাশাপাশি আরএসএস বিজেপি বিরোধী 15টি ছাত্র সংগঠন এই মিছিলে বোঝাই যাচ্ছে একটা তীব্র যানজটের আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী আজকে রাত্রে এসে পৌঁছাবেন, কালকে বারাসাতে যাবেন। সার্বিকভাবে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা প্ল্যানিং কি রয়েছে জানবো একটু। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, আগামীকাল কলেজ স্ট্রিটে এই যে ছাত্র সমাবেশ রয়েছে জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ বিজেপি এবং আরএসএস বিরোধী 15টি সংগঠন যৌথভাবে যে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে এবং ইতিপূর্বে গত জানুয়ারি মাসে পার্লামেন্ট অভিযান এবং তারপর ফেব্রুয়ারি মাসে চেন্নাই শহরে ছাত্র সমাবেশ এবং তারপর এবার কলকাতা। আর দিনটা কবে? আগামীকাল 6ই মার্চ। আর যেদিন রাজ্যে থাকছেন প্রধানমন্ত্রী, এমনকি কলকাতা থেকে কিছুটা দূরেই কিন্তু বারাসাতে তার সমাবেশ রয়েছে এবং সেই জায়গা থেকে যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি, এই যে ছাত্র সমাবেশে হতে চলেছে আগামীকাল কলেজ স্ট্রিটে, তার ফলে কিন্তু দুটো মিছিল, বড় মিছিল, একটা শিয়ালদা থেকে অন্যদিকে হাওড়া থেকে কলেজ স্ট্রিটমুখী হবে এবং তার পাশাপাশি আরও ছোটো ছোটো মিছিল কলেজ স্ট্রিটের দিকে যাবে এই ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য এই যে সংগঠনের তরফ থেকে। তো সেই জায়গা থেকে একটা যানজটের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে কলকাতা ট্রাফিক পুলিশ তারাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে যে কিভাবে এই যানজট নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ যে সমস্ত মিছিলগুলো আসবে তাদেরকে নির্দিষ্ট রুট দিয়ে যাতে কলেজ স্ট্রিটে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া যায় বা শহর যাতে কোনো রকমভাবে যানজটের কবলে না পড়ে বা যানজট সেদিকে কড়া নজর রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। নজর থাকবে, সঙ্গে থাকো সুপ্রিয়।